আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে খুবই কষ্ট থেকে আমার এই ভিডিওটা বানাচ্ছি। গতকালকে যে রাতকে টাইগার বাস নৌবাহিনীর কনভার্সন ক্লাবে যে একটি ঘটনা ঘটে গেল, আসলে খুবই নিন্দাজনক, দুঃখজনক। এখানে আমাদের কিছু খুনিদেরকে পাওয়া গিয়েছিল, কিছু অপরাধীদেরকে পাওয়া গিয়েছিল। ওরা এতগুলো মানুষকে গণহত্যা করে কিভাবে আনন্দ ফুর্তি করে, এটা আসলে বোঝার মুশকিল। এখানে যারা প্রোগ্রাম করেছে, অনুষ্ঠান করেছে, তারা বলতেছে আইনগতভাবে এটা করতেছে। তো এখানে অনেকে ফটিকছড়ির যে মাইজভান্ডারি, আবার সোনি নাকি বলে, ওরা ছিল। তারপরে আওয়ামী লীগের প্রায় ৩-৪ জন নেতা ছিল, একজনকে আটক করা হয়েছে। তো এখানে আসলে খুবই দুঃখজনক। আমাদের যারা নিরাপত্তা দায়িত্বে ছিল, নৌবাহিনীর সদস্য, তো ওরা ছাত্র জনতার উপর যেভাবে ওখানে লাঠি চার্জ করছে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেশের জনগণ, ছাত্র জনতা আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে কি চায়? নিরাপত্তা বাহিনীরা যদি দেশ নিরাপত্তা দিতে না পারে, সেই দেশের পরিস্থিতি কি হয়? 5ই আগস্টের মতন ঘটনা ঘটল। 5ই আগস্টে অনেকের হাত হারাইছে, পা হারাইছে, কারো সন্তান হারাইছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হারাইছে, সমর্থকদের হারাইছে, অনেকের বাবাকে হারাইছে, অনেকে ভাইকে হারাইছে, বোনকে হারাইছে। 5ই আগস্টে এটি বাংলাদেশের জন্য আমি মনে করি একটি কলঙ্কজনক ঘটনা। দেশের নিরাপত্তা বাহিনী দেশের জনগণের বুকে, যাদের জনগণের ট্যাক্স দিয়ে অস্ত্র, গোলা বারুদ, বুলেট তৈরি করা কিনে শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করতে, সে বুলেট, অস্ত্র ব্যবহার করা হয়েছে আমাদের দেশের ছাত্র জনতা উপর। এখনও কেন আমাদের নিরাপত্তা বাহিনীরা তাদের ভুল শুধরাচ্ছে না কেন? এটাই আমার প্রশ্ন। কখন শুধরাবে? সে সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার কিছুদিন আগে যে আনসার, পুলিশ, র্যাবের পোশাক পরিবর্তন করতেছে, কি বোঝাতে চাচ্ছে? পোশাক পরিবর্তন করলে কি বাহিনী পরিবর্তন হয়ে যাবে? এটা কখনো সম্ভব নয়। আমি মনে করি পোশাকের জায়গায় পোশাক থাক, আগে বাহিনীকে সংস্কার করুন। বাহিনী যদি সংস্কার হয়, তাহলে তাদের মনের মধ্যে যে একটি মানসিক দেশিক প্রেমিক, জনগণের সাথে যেভাবে বন্ধুত্ব, অমুকুম বাহিনী তৈরি করতে হবে। কোনো অর্থ ছাড়া, ঘুষ ছাড়া, লেনদেন ছাড়া থানা, বিভিন্ন সরকারি অফিস আদালতে কাজ করবে। কেন? জনগণের ট্যাক্স দিয়ে সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারীদের সরকারের বেতন চলে জনগণের ট্যাক্স দিয়ে। এখানে যদি আমরা যে জনগণের ট্যাক্স দিয়ে আমরা অস্ত্র, গোলা বারুদ, দেশের সার্বভৌমত্বকে নিরাপত্তার জন্য আমরা অস্ত্র গোলা বারুদগুলো কিনি জনগণের ট্যাক্স দিই, সেই অস্ত্র যদি আমার দেশের জনগণের বুকে যদি ব্যবহার করা হয়,
যে কোন দেশে আমরা বাস করি। আমরা অস্ত্র গোলা বারুদ ব্যবহার করব আমাদের শত্রুদের বিরুদ্ধে, যারা আমাদের বাংলাদেশের দিকে তাকাতে না পারে, ওইসব শত্রুদের বিরুদ্ধে। নয় সাল থেকে যারা সরকারি অফিস আদালত, ভূমি অফিস, রেল, বিআরটিসি, এমনকি পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী 2009 সালের ব্যাচ যারা ছিল, বর্তমান রানিংয়ে আছে অনেকে। আমি জানি এখানে অনেকে অর্থর বিনিময়ে বিনা পয়সায় চাকরি পায় না। এখানে অর্থর বিনিময়ে অথবা চাকরি হয়েছে, অথবা কারো দলীয় সমর্থতে চাকরি হয়েছে। আবার অনেক পুলিশ সদস্যদেরকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। কী কারণে? কেউ জামাত ছিল, কেউ বিএনপি ছিল, অন্য দল ছিল। বিভিন্ন অজুহাতের মাধ্যমে তাদেরকে চাকরির থেকে সাসপেন্ড করা হয়। অবিলম্বে ওইসব ব্যক্তিদেরকে যারা বিভিন্ন দোষে, বিনা কারণে, বিনা দোষে অনেক দিন কষ্ট পেয়েছে, পরিবার ফ্যামিলিকে কষ্ট দিয়েছে, ওইসব ব্যক্তিদেরকে অবিলম্বে যেন সার্কিটে পুনর্বহাল করা হয়। সে সাথে আমাদের বাংলাদেশ সীমান্ত যারা দিন রাত 24 ঘন্টা আমাদের সার্বভৌমত্বকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে, যারা পিলখানা ঘটনা যে বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক। অনেক বিডিআর নজওয়ানরা 15 বছর 16 বছর তারা তাদের ফ্যামিলির থেকে অনেক দূরে ছিল। জেলখানা 15-16 বছর তার জীবন থেকে চলে গেছে। আসলে ওই ব্যক্তিটা বুঝবে, দোষ না করে, অপরাধ না করে জেল খাটা কত বড় কষ্টজনক, তা আসলে প্রকাশ করতে পারবে না। আমি মনে করি আমাদের প্রতিটি থানার ওসি থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, শুধু পুলিশ বলতে না, সব বাহিনীর উদ্দেশ্যে বলতেছে, সকলকে আগে সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। আপনাকে সবসময় মাথায় চিন্তা রাখতে হবে, আমি যে পোশাকটা গায়ে দিছি, এই চেয়ারে বসেছি, এটা কি আমার নয়, এটা এই দেশের জনগণের চেয়ার। এই পোশাকটা এই জনগণের পোশাক। আমি এই জনগণকে অমুগুণ মূল্য করতে হবে। থানায় গেলে সম্মানের সাথে, মহব্বতের সাথে আচরণ ব্যবহার করতে হবে। অনেক জায়গায় এখনও দেখি মাঝে মধ্যে ঘুষের লেনদেনও হয়। অনেক জায়গায় রাস্তাঘাটও দেখি, হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনও ঘুষ লেনদেন বন্ধ হয়। মনের মধ্যে এই 5 তারিখে যে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো, এখন পর্যন্ত যদি মনের মধ্যে এই ভয়টা ঢুকে নাই, মাথায় ঢুকে নেই। আল্লাহ যেন আমাদের সকলকে জ্ঞান, সৎ, দেশপ্রেমিক হওয়ার সকলকে তৌফিক দান করুক, আমিন। আর কোনো অসহায় আমাদের ইলেকশনের পর যদি আমাদের প্রতিটি বাহিনী যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে, কোনো সাধারণ মানুষকে হয়রানি করতে পারবে না। একটি থানায় মামলা করতে গেলে আগে সঠিকভাবে, সুস্থভাবে তদন্ত করতে হবে। আসলে ওই ব্যক্তি কি দোষী না অপরাধী, সুস্থ তদন্ত করি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একটা মানুষকে জানি যারা একটা মামলা, যার জীবনে একটা মামলা দিয়ে একটা মানুষের জীবনের লাইফ পর্যন্ত শেষ করে দিতে পারে। 5 তারিখের পর দেখেছি বিভিন্ন জায়গায় 64টি জেলায়
এক নাম্বার লুটপাট বেড়ে গিয়েছে, চাঁদাবাজ বেড়ে গিয়েছে, সন্ত্রাসী বেড়ে গেছে, বিভিন্ন ছিনতাইকারী বেড়ে গেছে 5 তারিখের পর। আমি মনে করি আমরা দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সরজমিনেও দেখেছি, চোখে দেখতেছি, দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই চাঁদাবাজের সাথে, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। আসলে খুবই দুঃখজনক। বিভিন্ন অসহায় মানুষদেরকে, যারা আওয়ামী লীগ সরকার আমলে আপনার আওয়ামী লীগ না করেই অত ব্যবসা সুবিধা অবস্থানে ছিল, ভালো ছিল, ওইসব ব্যক্তিদেরকে ওইসব চাঁদাবাজরা, সন্ত্রাসরা জিম্বি করে লক্ষ লক্ষ টাকা হাতাচ্ছে। সে সাথে আমাদের নিরাপত্তা বাহিনীরা যারা দায়িত্বশীল, তারাও চাঁদাবাজির সাথে সংযুক্ত হয়ে হাতে হাত রাখি মামলা তো লিখতেছে, ওদিকে টেবিলের নিচেও টাকা ইনকাম করতেছে। কী রে ভাই, আপনি কি আসলে পরিবর্তন হবেন না? এতগুলা ছাত্র, এতগুলা জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্তের কোনো মূল্য নাই, তাদের জীবনের কোনো মূল্য নাই, তাদের পরিবারের কোনো মূল্য নেই। আপনি কেন পরিবর্তন হচ্ছেন না? আপনার সমস্যাটা কি? আপনার যদি সমস্যা থাকে, আপনার মতন অফিসার, আপনার মতন অসৎ কর্মকর্তা ডিপার্টমেন্টে থাকার দরকার নেই। আপনাদের মতন অসৎ কিছু কর্মকর্তা, কিছু লোভী লালসা অফিসারদের কারণে আজকে বিভিন্ন ডিপার্টমেন্ট ধ্বংসের মুখে। জনগণের সামনে আজকে আমাদের মতন অনেক সাধারণ যারা বাহিনীর সন্তান, বাহিনীতে কর্মকর্তা রানিংয়ে আছে, তারা মাথা উঁচু করে কথা বলতে পারতেছে না আজকে আপনাদের কারণে। আজকে আপনারা যদি সৎ হতেন, দেশপ্রেমিক হতেন, আজকে বাহিনীর সদস্যরা, তাদের পরিবাররা মানুষের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারে। আজকে আপনাদের ভুলের কারণে, আপনাদের লোভ লালসার কারণে আজকে যারা 18 কোটি মানুষকে নিরাপত্তা দিয়ে গিয়েছে, ওই বাহিনীর মাথা জনগণের কাছে পুরা নিচু হয়ে গেছে। আমি মনে করি বাহিনীর পোশাক পরিবর্তন করলে বাহিনী পরিবর্তন হবে না। বাহিনীকে আগে সংস্কার করুন। কোরআন শরীফ প্রতিটি জেলায়, প্রতিটি সেক্টর, প্রতিটি থানায়, থানার ওসিকে আগে ইমানদার হতে হবে। প্রতিটি থানার ওসি যদি আপনার নামাজি হয়, উনি থানার ইমামিতি করতে হবে। থানার ওসি যদি ইমামিতি করে, আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, থানার কনস্টেবল থেকে শুরু করি সকলে ওসির পিছনে নামাজ হবে। ওসিকে কী করতে হবে? ইবাদত করতে হবে। আগে থানার যে কর্তা, আগে উনিকে কী হতে হবে? পরিবর্তন করতে হবে। আগে থানার যে দায়িত্বশীল, যার হাতে পুরা থানার দায়ের বদ্ধ কাঁধে, আগে উনিকে কী করতে হবে? সৎ হতে হবে, আদর্শবান একজন দেশপ্রেমিক হতে হবে, একজন ইমানদার ব্যক্তি হতে হবে। তাহলে সাধারণ জনগণের কাছে আর বাহিনী প্রশ্নবিদ্ধ হবে না। আমি মনে করি, আমি সাধারণ পাবলিকের কথা বলতে, আমার নিজের কথা অনেক আছে, আসলে বলতে লজ্জা লাগতেছে। আমার থেকে কতগুলো বলতে আমার থেকে ঘৃণা লাগতেছে। আমার নিজের সমস্যা, যদি আমাদের বাহিনীর ভিতরে এমন এমন অসৎ কর্মকর্তা এখনও আছে, শুধু নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, তাদের নিজেদের চেহারা যদি একদিন আয়নাতে দেখতে পারত, আমার মন ঠিকভাবে চেহারা তো মনে আয়না দেখেন, এটাই তাদের সমস্যা। আপনার সহপাঠী ভাই সমস্যা পড়ছে, তাকে আপনি হেল্প করবেন, তার সমস্যা আপনি কিভাবে দূর করবেন ওটা আপনি সহযোগিতা করবেন। তাকে আপনি বলুন, ভাই 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন,
তাহলে আমি আপনার কাজটা করে দিচ্ছি। আপনি কেমন সহপাঠী ভাই হইলেন, কেমন যোগীদের ভাই হইলেন? আপনার ভিতরে তো আমি দেশপ্রেমিক দেখিনি, আপনার ভিতরে তো আদর্শ দেখিনি। আজকে আপনাদের ঘরের ফ্যামিলির স্ত্রীদের লোভ লালসার কারণে আজকে বাহিনীর কর্মকাণ্ড, সম্মান পানির সাথে ধুলি মিশে যাচ্ছে। আগে নিজেকে পরিবর্তন করুন, তাহলে সব পুরো বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 আগস্টের পর যে ভয়াবহ ঘটনা ঘটল, যারা প্রকৃতভাবে দোষী ছাত্র হত্যাকারীরা, অবিলম্বে তাদেরকে আইনানুগভাবে ব্যবস্থা, তাদের বিরুদ্ধে বিচার শুরু করা হোক। যে হোক, যারা সরাসরি ছাত্র হত্যাদের, ছাত্র জনতার হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেই হোক, তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়। আর যারা নিরপরাধ ব্যক্তি ছিল আওয়ামী লীগ সরকারের সময়, আমি মনে করি তারা ব্যবসায়িক, যারা অনেক ব্যবসায়িক, অনেক ভাই বেরাদার, তারা সুবিধা অবস্থানে ছিল, আওয়ামী লীগ না করেও তারা কেন মামলা খাচ্ছে? তারা জিম্মি হচ্ছে 64 জেলায়। শুধু ওইসব ব্যবসায়িক বলতে না, অনেক মানুষ, আপনার রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, সিএনজি চালক বলেন, সকল 64টি জেলায় একই অবস্থা। হুমকি দিচ্ছে, কারো গরু নিয়ে যাচ্ছে, গরু চুরি করে নিয়ে মেজজান খাওয়াইতেছে, বাড়ি দখল করতেছে, তারপরে জায়গা দখল করতেছে, পুকুর দখল করতেছে, গরু নিয়ে যাচ্ছে। ব্যবসায় গাড়ি ট্রাকে করে মাল বাই করার সময়, গাড়ি ছিনতাই করতেছে। আসলে কি এরা কি দেশপ্রেমিক? না, দেশের শত্রু, এটা আমি মনে করি। আজকে সারা বাংলাদেশে যে 64টি জেলায় যে বর্তমানে নিরাপত্তার অনেক ঘাটতি রয়েছে, আমরা দেখতেছি অনেক ঘাটতি আছে। 5 তারিখের পর নিরাপত্তা বাহিনীর মনোবল ভাঙি যাওয়ার কারণে প্রতিটি থানায়, পাড়ে, বিভিন্ন সেক্টরে অনেক নিরাপত্তার অভাব চলতেছে। আপনি অবিলম্বে অন্তর্বর্তী সরকার দ্রুত দেশ সংস্কার করার কাজে এগিয়ে নিয়ে যাক। আর যে ইলেকশনের কথা বলতেছি, ইলেকশন নিয়ে এত তাড়াতাড়ি মাথা ঘামাবার কোনো প্রশ্ন আসতেছে। ইলেকশন পরে দেশ সংস্কার করতে হবে। আপনি ইলেকশন দিয়ে কি দেশ ভালোই যাবে? কোনো কিছু হবে না। যে লাউ ওই কদু। তাহলে দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি বিভাগ, প্রতিটি ইউনিটকে, সরকারি যে অফিস আদালত থেকে শুরু করি, আপনার রেল, বিআরটিসি, ভূমি অফিস, মেডিকেল থেকে শুরু করে সরকারি সকল প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। এমনকি যারা দায়িত্বশীল তাদেরকে সংস্কার করতে হবে। খালি পোশাক পরিবর্তন করলে নিজে পরিবর্তন হয়ে যাবে, ওইটা কখনো হবে না। আমি মনে করি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। আমাদের দেশ আলহামদুলিল্লাহ ভবিষ্যতে এগিয়ে যাবে, এই আশাবাদী। আর আজকে গতকালকে যে টাইগার বাসে ছাত্র জনতার উপর আমাদের যে নিরাপত্তার দায়িত্ব ছিল, যে নৌবাহিনীর কনভেনশন ক্লাবে ছাত্ররা যে গণহত্যাকারীদেরকে আটক করতে গেছিল, ধরতে গেছিল, ওদের উপর হামলার, ছাত্র জনতার উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষীদেরকে কিভাবে নিরাপত্তা বাহিনীরা নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে, এটা রাষ্ট্রের সাথে একটি বড় গাদ্দারি করেছে। আমি মনে করি রাষ্ট্রের জনগণের সাথে গাদ্দারি করেছে। যারা দায়িত্বশীল ছিল ওইখানে, তাদেরকে অবিলম্বে
যেখানে থাকুক, যে ইউনিটি থাকুক, অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করা হোক। এরা এই রাষ্ট্রের দায়িত্ব কখনো কাঁধে নিতে পারবে না। এদের শরীরে এখন পর্যন্ত যে দায়িত্বশীল হোক, যে নিরাপত্তা বাহিনী হোক, আপনাকে আল্লাহ তাআলা একটা বোঝার তৌফিক দিয়েছে, একটা মাথা দিয়েছে, একটা জ্ঞান দিয়েছে। আপনারা 5 তারিখে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে, অনেকের বাবা হারাইছে, অনেকের ভাই হারাইছে, বোন হারাইছে, অনেকের পা হারাইছে, হাত হারাইছে, হ্যাঁ, অনেক দলের নেতাকর্মী পর্যন্ত হারাইছে। তা আপনারা যদি নিজেদের চরিত্র যদি পরিবর্তন না করেন, তাহলে এই দেশের জনগণ আবারও মাঠে নামবে। এটা বাস্তব। আর আমরা যারা বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ দাদাদের ভারতের দালালি করতেছি, আসলে এটা ভালো নয়। এটা প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটি বড় ধরনের একটি বিপদ ডাকে আনতেছে। এটা কোনো আমার মুখের কোনো, এটা বাস্তব কথা বলতেছে। ভারতের একটি বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী, এটাকে অনেক সাধারণ জনগণ অনেকে চিনে না। এটাকে বলতো ভারতের রর এজেন্ট। এই এই বাহিনীগুলা বিভিন্ন পাগলের বেশ ধরে, বিভিন্ন কেউ বাদাম বিক্রি করে, বিভিন্নভাবে সাজে তারা। তা আপনি দেখেন এসব ব্যক্তিদের লোক আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ওই ভারতীয় এজেন্টরা কী হচ্ছে, মিশে যাচ্ছে। কার সাথে? ভারতের সাথে। ক্ষতি হচ্ছে কাদের? আমাদের বাংলাদেশের জনগণের। আমরা প্রতিটি রাজনৈতিক দল, কি জামাত, কি বিএনপি, কি অন্য পার্টি, অন্য রাজনৈতিক দল, আপনারা সজাগ থাকবেন। রাজনৈতিক দলের মধ্যে হানাহানি করার জন্য, দাঙ্গা হাঙ্গামা লাগাবার জন্য ভারতের এজেন্টরা বহু কিছু করতে পারবে। তারা কিন্তু আপনাদেরকে ছাড়ি দেবে না। আপনারা দেখছেন 5 তারিখের পর এরা আমাদেরকে ফানিতে, আমাদের ফেনী জেলাকে, উত্তর অঞ্চলকে আমাদের কত বড় ক্ষতি করছে। এরপর আমাদের ফেস বন্ধ করতেছে, এবার সীমান্ত কিছুদিন সীমান্ত উত্তেজনা করতেছে। এরা চাইতেছে আমাদের সাথে পায়ে দিয়ে ঝগড়া করার জন্য। তাদের উদ্দেশ্যকে কখনো আপনার পূরণ হওয়ার জন্য সুযোগ দেবেন না। যে কোনো রাজনৈতিক দল হোক, আপনি সজাগ থাকবেন, নাহলে আপনার অস্তিত্বও আপনি ধরে রাখতে পারবেন না। যে আপনারা দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের মাটিকে যদি ভালোবাসেন, দেশের সার্বভৌমত্বকে যদি ভালোবাসেন, মারামারি, হানাহানি, চাঁদাবাজি, সন্ত্রাসী সবগুলোকে পিছনে ফেলে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করুন, দেশকে ভালোবাসার চেষ্টা করুন, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ুন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করুন। আমরা আর কোনো প্রতিবেশী দেশ ভারতের কথা মতো উঠবো বসবো, ওইভাবে আমরা আর থাকতে চাই না। ভারত কখনো আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করেন না। স্বাধীনতাকে তারা স্বীকৃতি দেয় না, এটা তাদের মুখের স্বীকৃতি দিয়েছে। তারা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ লেগে দিয়ে তাদের যে স্বার্থ ছিল, ওই স্বার্থ তারা কী করেছে, হাসিল করেছে। পশ্চিম পাকিস্তানও আলাদা হয়ে গেছে, পূর্ব পাকিস্তানও আলাদা হয়ে গেছে, যা আজকের বাংলাদেশ জন্ম নিয়েছে। কেন? যদি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান যদি একসাথে থাকতো, ভারতের দাদারাকে আজকে সীমান্ত দ্বারায় মেয়ামে করতে পারত? কখনো পারত না, কখনো তাদের সাহসে করত।
আর কখনো সীমান্ত হত্যা ঘটনা ঘটাতে পারত না। পৃথিবীর কোনো দেশে কোনো সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড ঘটনা ঘটে না। ভারত বলে আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু তারা আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে তাদের প্রতিটি মুহূর্ত আমাদের সীমান্ত যে 9 সাল থেকে 16-17 সাল আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের এই বাংলাদেশের মানুষদের বুকে তারা গুলি করতে দ্বিধা করে না। তারা কেমন বন্ধু আমাদের। আপনারা দেখেন ভারতের যতবারও স্বাধীনতা দিবস হয়েছে বাংলাদেশের কোনো সরকার প্রধান অতিথি করেছে না আমন্ত্রণ জানিয়েছে প্রধান অতিথি করে না। কেননা তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। কিন্তু ভারতের প্রকৃত শত্রু পাকিস্তানের সরকার প্রধানকে কয়েকবার আমন্ত্রণ করেছে, ভুটানের রাজাকে আমন্ত্রণ করেছে, নেপালের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছে, চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ করেছে। কী রে ভাই, আমরা বলে বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী, আমাদের অপর রাষ্ট্র, আমরা তাদের বন্ধু রাষ্ট্র কীভাবে হইলাম? আমি মনে করি চীন পাকিস্তান ভারতের শত্রু নয়, প্রকৃত শত্রু এই বাংলাদেশের 18 কোটি মানুষ, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আমরা সবাই এই দেশের জনগণ, এই দেশের মানুষ। আমাদের মধ্যে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একটা ঐক্য পরিষদ আছে না, ওইটার দরকার নাই। বাংলাদেশে নতুন জোট হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এটা কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। কী রে ভাই, বাংলাদেশে তো আরও অনেক মুসলিম দল আছে, আমাদের কেন ভিতরে ভালোবাসা নেই? কেউ বুকে পড়ে, কেউ নাভির নিচে পড়ে, পড়ুক না, সমস্যা কি? ওর কবর হয়ে যাবে, আমার কবর আমি যাব, পড়ুক। প্রত্যেকে যেভাবে ভালো লাগে ভাবে আবাদত করুক, এটা বাধা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওর যদি যেটা ভুল থাকবে ওইটা দেখা দিতে হবে। আসুন, আমরা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশের মানচিত্রকে ধরে রাখার জন্য সকলে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ইসলামিক দল ঐক্যবদ্ধভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। যেন ভারত আমাদের দিকে তাকাবার আগে 10 বার চিন্তা করবে। ভারতের দাদারা কিছু মাঝে মধ্যে বলে আমাদের রংপুর জেলা দখল করবে, সিলেট জেলা দখল করবে। আসুন না দখল করতে, আসুন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পার হতে দিবে না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা খরচ করতে দিবে না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আপনাদের যদি বুকে রক্ত থাকে একবার আসুন। 1971 সালে আমাদের সাথে দাদাগিরি দেখিয়েছিলেন, আর দাদাগিরি দেখার সম্ভব নয়। প্রিয় দেশবাসী, আপনি যে দলের নেতা হোক না কেন, আপনি যে দলের নেতা হন না কেন, যে দলের কর্মী হন না কেন, যে দলের সমর্থক হন না কেন, আসুন দেশের মাটিকে ভালোবাসুন, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসুন। হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দাঁড়াবো। আর আমাদের কিছু রাজনৈতিক দল মাঝে মধ্যে বলে কোরআনের সাথে রাজনীতি কিসের সম্পর্ক? ভাই, আপনি কি আসলে মুসলমান না কি? আমার থেকে সন্দেহ লাগে। আমার মনে হয় আপনার মুসলমানের রক্ত আপনার শরীরে নাই। নামাজ পড়েন ঠিক আছে, আপনার ঈমান অনেকটাই দুর্বল। আজকে যদি মরে যান কালকে 2 দিন হয়ে যাবে। অন্ধকার কবরে কি জবাব দিবেন আপনি নিজেকে?
ওখানে আপনি দলের নেতাও যাবে না, কর্মীও যাবে না, সমর্থকও যাবে না, আপনার একা যেতে হবে। আপনি যদি ভালো আমল করে যান, এই আমল আপনাকে অন্ধকার কবরে আযাব থেকে রক্ষা করবে। আপনি যদি বলেন আমি রাসূলের আদর্শ মানি না, কোরআন মানি না, তা আপনি কিসের মুসলমান হলেন? আপনি মুসলমানের থেকে বের হয়ে ভারতের দাদাদের কাছে চলে যান, ওইটাই ভালো হবে। ওখানে লিঙ্গ পূজা করবেন। এটা আবার অনেকে কটাক্ত করে বলতেছি না, ভারতের উদ্দেশ্য করতেছি। এটা অনেকে মনে কিছু আনিয়েন না। যারা আল্লাহর পবিত্র কোরআন শরীফকে মানেন না, ওইসব ব্যক্তিরা বাংলার জমিনে থাকার দরকার নেই। আপনি দিল্লি চলে যান, দিল্লি আপনার জন্য পারফেক্ট। অনেক বড় দেশ, এখানে অনেক বড় দেশ, ওইখানে চলে যান। এই দেশে থাকার দরকার নেই। এই দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই দেশের মানুষরা এই দেশকে রক্ষা করবে। আপনার মতন অমানুষ, মুনাফিক এই দেশে থাকার দরকার নেই। আপনি একজন মানুষ বাংলাদেশের থেকে যে চলে গেলে এই দেশের জনগণ খুবই শান্তিতে থাকবে, ইবাদত বন্দিগি হবে। আপনার মতন মুনাফিক দরকার। আপনি বলতে পারতেন আমি রাসূলের একজন গুনাহগার উম্মত হিসেবে বলি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যেন প্রতিষ্ঠিত হোক, ওটা বলতে পারেন। আপনার ডাইরেক্টলি বলেন কোরআনের সাথে রাজনীতি কিসের সম্পর্ক? বা কোরআনের ভিতরে সব কিছু আছে। আপনি ঠিকভাবে কি সূরা ফাতিহা পড়েন নাকি? আমার মনে হয় না। আপনি ঠিকভাবে কোরআন শরীফ শুদ্ধ পড়ুন। সূরা ফাতিহা আগে, প্রথমে সূরা ফাতিহাকে শুদ্ধভাবে সূরা ফাতিহাকে আগে পড়েন, বিসমিল্লাহকে শুদ্ধভাবে পড়েন। তাহলে আপনি মুসলমানের আদর্শ, নীতি আদর্শ আপনি কোরআনের বুঝতে পারবেন। না আপনি কীভাবে এক মুখ দিয়ে বলছেন, এটাই আসলে আমি চিন্তা করতেছি। যাই হোক, এটা অথবা আপনার দোষ হতে না পারে, যার জন্য আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুক। যারা ভুল পথে হাঁটতেছেন, অন্ধকার পথে হাঁটতেছেন, ওই পথ থেকে আল্লাহ ওইসব ব্যক্তিদেরকে হেদায়েত করুক। আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই কামনা করি, আমিন। সেটার সাথে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করি প্রতিটি অফিস আদালত, প্রতিটি বাহিনীকে আগে সংস্কার করতে হবে। বাহিনীর পোশাক পরিবর্তন করি, বাহিনীকে মনোবল ভেঙে দিবেন না। বাহিনীর পোশাক বাহিনীর কাছে থাকুক, বাহিনীকে আগে সংস্কার করুন। সে সাথে প্রতিটি থানার ওসিকে, মসজিদের যে প্রতিটি থানায় কিন্তু ইবাদতখানা আছে, আজান পড়বে, প্রতিটি থানার কনস্টেবল থেকে শুরু করে সবাই কী করে? নামাজ আদায় করে। তাহলে ওইসব ব্যক্তিরা আদর্শবান সাধারণ জনগণকে সেবা দিতে পারবে। আমি মনে করি প্রতিটি বাহিনীকে দেশপ্রেমিক হতে হবে। যে আমাদের সীমান্ত যে বর্ডার গার্ড, বিডিআর, তারা অনেক জেল খাটা, অনেকে দোষ না করে নিরপরাধ ব্যক্তিরা 15 বছর, 16 বছর, 7 বছর, 5 বছর, 18 বছর, এমনকি 3 বছর, 6 বছর, 10 বছর জেল কেটেছে। ওদের জীবন থেকে তো অনেক কিছু চলে গেছে। আমি মনে করি আমার বিডিআর ভাইদেরকে তাদের যে সম্মান রাষ্ট্রের কাছে ছিল, ওই সম্মানটা যেন ফিরিয়ে দেওয়া হোক, তাদের সম্মানটা যেন ফিরিয়ে দেওয়া হোক। তবু তারা তাদের জীবন থেকে যে 15 বছর, 16 বছর চলে গেছে, তাহলে তাদের মনটা কিছুটা হলে শান্তি পাবে, তাদের পরিবাররা শান্তি পাবে। সে সাথে আমাদের পুলিশের অনেক ভাইরা, অনেক সরকারি কর্মকর্তারা আমাদের আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারিয়েছে বিভিন্ন কারণে। নিরপরাধ ব্যক্তিদেরকে
অবিলম্বে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, তাদের সম্মানটা যেন ফিরিয়ে দেওয়া হোক। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। এর সাথে অনেক পুলিশের সদস্যরা আপনার পেনশনের ভাতা বন্ধ হয়ে গেছে, পেনশনের ভাতা বন্ধ, রেশন বন্ধ। কারা কারা রেশন পান না, ভাতা পাচ্ছে না। আওয়ামী লীগ সরকার যে আইনগুলো করেছে তা আসলে কিসের ভিত্তিতে করেছে আমি জানি না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে 2009 সাল থেকে যে আওয়ামী লীগ সরকার যেগুলা আইন করেছে সব আইনগুলো যেন, সব বিধান বাতিল করা হোক। এই আওয়ামী লীগ সরকারের অনেক আইনের ধারার কারণে অনেক পরিবারে কষ্ট দুঃখে এখনও ভুগতেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের গতকালকে যে ছাত্র জনতার উপর এখানে আমাদের যারা নিরাপত্তা দায়িত্বে ছিল টাইগার বাস নো কনভার্সন ক্লাবে কী কারণে ছাত্রদের উপর এভাবে হামলা করা হয়েছে, কারা দোষী কারা নিরপরাধ সুষ্ঠু তদন্ত করি তাদেরকে, যারা অপরাধী তাদের বিচার করা হোক। অবিলম্বে যারা ওখানে দায়িত্বশীল অবহেলা করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হোক। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সে সাথে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের বাংলাদেশের 64টি জেলায় মেট্রো জেলা, তারপরে পুলিশের অনেক ইউনিট আছে। পুলিশের সবাই কিন্তু আবার কোটিপতি নয়, সবাই আবার কি গরিবের নয়। যারা অসহায় আছে পুলিশ সদস্যর ভিতরে গরিব আছে, অনেকের বিভিন্ন জটিলতার কারণে, ভুল কাগজপত্র অথবা বিভিন্ন সমস্যার কারণে রেশন বন্ধ, তাদের পেনশন বন্ধ, অন্য অন্য সুযোগ সুবিধা বন্ধ। অবিলম্বে অন্তর্বর্তী সরকার ওইসব অসহায় ব্যক্তিদের, পুলিশ সদস্য অসহায় ব্যক্তিদের দিকে একটু তাকাবে, মেহেরবানি করি এটি একটু নজর দিবে দাবি জানাচ্ছি। সে সাথে আরেকটি কথা বলতেছি, যারা 2009 সাল থেকে নামধারী অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশে তৈরি হয়েছে, সেসব ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা বের করে দেশ জনগণের সামনে প্রকাশ করা হোক। ভুয়া মুক্তিযোদ্ধাদের, আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা অনেক কিছুর থেকে সরকারের রাষ্ট্রের কাছ থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে সুস্থ তদন্তের স্বার্থে তাদেরকে তালিকাটা প্রকাশ করা হোক। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার এই দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।